বেলুচদের বুঝতে হলে ব্রিটিশ একটা প্রবাদ জানা দরকার প্রথমেই। আর তা হলো, পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পশতুদের টাকা দিয়ে কিনে নাও, আর বেলুচদের সম্মান করো। ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসনের এই পুরানো প্রবাদটাই যেন বালুচ জাতিসত্তার সেই গভীর শিকড়ের কথা বলে দেয়, যা ইতিহাসে কখনোই দমন করা যায়নি। ইতিহাস সাক্ষী, পশতু আর বালুচ এই দুই জাতিগোষ্ঠীকে দমন করাই ছিল ব্রিটিশদের জন্য সবচেয়ে কঠিন কাজ। 1842 সালে কাবুল থেকে ব্রিটিশ সৈন্যদের লজ্জাজনক পরাজয় তারই এক উদাহরণ। প্রায় 2 শতাব্দী পর সেই একই বালুচ জাতীয়তাবাদ আজ পাকিস্তান রাষ্ট্রের জন্য এক দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার শিকড় ঔপনিবেশিক ইতিহাসে প্রথিত হলেও শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে সমকালীন ভূরাজনীতির প্রতিটি স্তরেই। বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের সূচনা 1947-48 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর তৈরি হওয়া সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে। ব্রিটিশ আমলে এই অঞ্চলটি ছিল বিভক্ত, সরাসরি শাসিত কিছু এলাকা আর কালাত, মাকরান, লাজবেলা ও খারানের মতো কয়েকটি দেশীয় রাজ্যে সংগঠিত। কালাতের খান এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু 1948 সালের মার্চে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য হন তিনি। পাকিস্তান বলে এটি বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়া, কিন্তু বালুচ জাতীয়তাবাদী গবেষকদের মতে এটি ছিল স্পষ্টতই রাজনৈতিক ও সামরিক চাপের ফলাফল। এরপর থেকে নানা সময়ে বেলুচিস্তানে অন্তত 5টি বড় বিদ্রোহ সংঘটিত হয়েছে। 1948, 1958-59, 1962-63, 1973-77 এবং 2003 সাল থেকে শুরু হওয়া বর্তমানে চলমান বিদ্রোহ। প্রথম 4 দশকের আন্দোলন ছিল মূলত আঞ্চলিক স্বায়ত্তশাসন ও প্রাদেশিক অধিকারের দাবিতে, যার নেতৃত্বে ছিলেন উপজাতীয় প্রধান ও ঐতিহ্যবাহী অভিজাত সমাজ। তবে 2000-এর দশক থেকে আন্দোলনের গতিপথ বদলে যায়। বালুচ লিবারেশন আর্মি তথা বিএলএ ও বালুচ লিবারেশন ফ্রন্ট বিএলএফ এর মতো সশস্ত্র সংগঠনগুলো সরাসরি পূর্ণ স্বাধীনতাকে মূল লক্ষ্য হিসেবে ঘোষণা করে আসে। আন্দোলনের নেতৃত্বে চলে আসে ছাত্র সমাজ, মধ্যবিত্ত বুদ্ধিজীবী, নিম্নবিত্ত শ্রমিক জনতা এবং প্রবাসী বালুচ সংগঠনগুলো। বেলুচিস্তানের বিদ্রোহের আগুনে ঘি ঢেলেছে গোয়াদর বন্তর আর চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি। পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান, যার ভূখণ্ডের প্রায় 55%ই খনিজ সমৃদ্ধ। এর মধ্যে রেকর্ডিকেই রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অব্যবহৃত তামা ও সোনার খনি, যেখানে আনুমানিক 590 কোটি টন আকরিক মজুত রয়েছে। অথচ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিপুল সম্পদের অংশ তারা পাননি কখনোই, হয়েছেন বঞ্চিত। এছাড়াও অতিরিক্ত সামরিক উপস্থিতি আর জোরপূর্বক জমি অধিগ্রহণ তাদের দৈনন্দিন জীবনকে বিপন্ন করে তুলেছে। গুমের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের অঢেল নথি, সব মিলিয়ে এই গণ অসন্তোষ আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তান ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ চোখে পড়ার মতো, তবে এর পেছনে কোনো মানবিক সহানুভূতি নেই, আছে কেবল অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি খাতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খনিজ সম্পদের দিকে নজর রেখেই ওয়াশিংটন এই অঞ্চলে দৃষ্টি দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রেকর্ডিক প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখানেই বড় বৈপরীত্য। যুক্তরাষ্ট্র যেখানে বিপুল বিনিয়োগ করতে চায়, সেই জায়গাটি গত 2 দশক ধরে এক রক্তাক্ত সশস্ত্র সংগ্রামের কেন্দ্রস্থল। এই রক্ত ঝরার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থনও ঐতিহাসিকভাবে রয়েছে। ওয়াশিংটন বালুচ লিবারেশন আর্মিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে, যা বালুচ জাতীয়তাবাদীদের স্পষ্ট বার্তা দেয় যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসলামাবাদের নিরাপত্তার স্বার্থকেই প্রাধান্য দিয়ে আসছে এবং ভবিষ্যতেও দিবে। বালুচ জনগোষ্ঠীর উপস্থিতি কেবল পাকিস্তানে সীমাবদ্ধ নয়, তারা ইরানের সিস্তান, বেলুচিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে আছে। ঐতিহাসিকভাবে আফগানিস্তান, বিশেষ করে মোহাম্মদ দাউদ খানের শাসনামলে বালুচ ও পশতুন জাতীয়তাবাদীদের রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। তবে সোভিয়েত হামলা, গৃহযুদ্ধ আর তালেবানের উত্থানে আফগানিস্তানের নিজস্ব সংকট এতটাই গভীর হয় যে বালুচ ইস্যুটি তাদের পররাষ্ট্রনীতি থেকে হারিয়ে যায়। বর্তমানে তালেবান প্রশাসন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলছে। অন্যদিকে ইরানের অবস্থান অনেক বেশি কঠোর। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাদ দিলেও সীমান্তে প্রায় 20-25 লাখ সুন্নি বালুচ বসবাস করে, তাই তেহরানের ভয় পাকিস্তানে বালুচ আন্দোলন গতি পেলে তার আঁচ নিজ ভূখণ্ডেও পড়বে। এ কারণেই ইরান বারবারই পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন জানিয়ে এসেছে। বেলুচিস্তান সত্যি কখনো স্বাধীন হতে পারবে কিনা এর কোনো সহজ উত্তর এখনও পর্যন্ত নেই। বেশিরভাগ আন্তর্জাতিক বিশ্লেষকের মতে নিকট ভবিষ্যতে এমন সম্ভাবনা ক্ষীণ। পাকিস্তান বেলুচিস্তানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে এবং সেখানে বিপুল সামরিক শক্তি মোতায়েন করেও রেখেছে।
সিপিইসি, গোয়াদর ও রেকর্ডিকের মতো মেগা প্রকল্পের কারণে এই অঞ্চলের নিয়ন্ত্রণ হাতছাড়া করার কোনো চিন্তাই পাকিস্তানের নেই। তাছাড়া জাতিসংঘ বা বিশ্বের কোনো শক্তিশালী দেশ এই স্বাধীনতা আন্দোলনের সায় দেয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীনতার ঘোষণা দিলেই রাষ্ট্র হওয়া যায় না। তার জন্য প্রয়োজন ভূখণ্ডের ওপর বাস্তব নিয়ন্ত্রণ, কার্যকর শাসন এবং কূটনৈতিক স্বীকৃতি। তবে এর অর্থ এই নয় যে বালুচ প্রশ্ন গুরুত্ব হারাবে। মানবাধিকার লঙ্ঘন, বৈষম্য, রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকট, এই কাঠামোগত সমস্যাগুলো সংঘাতকে টিকিয়ে রেখেছে। সাম্প্রতিক হামলার তীব্রতা ও পরিধি বৃদ্ধি পাওয়াই প্রমাণ করে যে সামরিক পদ্ধতিতে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বেলুচিস্তানের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক সংলাপ, ক্ষমতার ন্যায্য বিকেন্দ্রীকরণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির ওপরে। আর যতদিন এই প্রশ্নগুলোর মীমাংসা না হবে, ততদিন বেলুচিস্তান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক অমীমাংসিত ও উত্তপ্ত অধ্যায় হয়েই থাকবে। একটি স্বাধীনতার স্বপ্ন যা এখনও অধরা। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।